ত্রিপুরার সরকারি কর্মচারী ও চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দুইটি লেটেস্ট নিউজ উঠে এসেছে। প্রথমটিতে হাইকোর্টে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জয় হয়েছে, বিষয় এমএসসিপি মামলা। দ্বিতীয়টিতে ফর্ম ফিল আপ চলছে, 22 আগস্ট লাস্ট ডেট ফর্ম ফিল আপের, ইন্টারভিউ হবে 22 আগস্ট। কিন্তু ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগেই, ইন্টারভিউ শুরু হওয়ার আগেই লিস্ট রেডি হয়ে গিয়েছে কোন কোন ভাগ্যবানরা চাকরি পাবে, অর্থাৎ সাক্ষাৎকারের আগেই নিয়োগ তালিকা প্রস্তুত। কীভাবে নিয়োগ তালিকা প্রস্তুত করা হয়েছে, কেন স্বজন পোষণ বা অর্থ বিনিময় চাকরিগুলো বিক্রি করা হয়েছে, আর এমএসসিপি মামলা ত্রিপুরা সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 13 আগস্ট 2026 এটা মেমোরেন্ডাম বের করেছে। মেমোরেন্ডামে বলা হয়েছে যারা যারা অপশান ফর্মের লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর আর অপশান ফর্ম ফিল আপ করতে পারেনি, যারা যারা এমএসসি ফিক্সেশনে বঞ্চনা হয়েছিল, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এখানে আর লাস্ট ডেট নেই, আপনারা এখনও অপশান ফর্ম এক্সারসাইজ করতে পারেন, আপনার যে বঞ্চনা হয়েছে সেটা দূরীকরণ করতে পারেন। কিন্তু 13 আগস্ট যে মেমোরেন্ডামটা বেরিয়েছে, এটা ত্রিপুরা সরকার কি পুরো সদিচ্ছা বা কর্মচারী কল্যাণী মেমোরেন্ডামটা বের করেছে, নাকি হাইকোর্টে কোনো ধাক্কা খেয়েছে? সেটা হলো সর্বোপরি সবচেয়ে বড় প্রশ্ন। উত্তরটা হলো 14 আগস্ট ত্রিপুরা হাইকোর্টে এমএসসিবি মামলা শুনানি ছিল। সেখানে রাজ্য সরকারকে জবাবদিহি করতে হতো, তাই রাজ্য সরকার তড়িঘড়ি করে এর একদিন আগে এমএসসিপিতে যে বঞ্চনা হচ্ছিল সেটা মিটিয়ে দিল। তাহলে বলতে পারি ফিক্সড পে কর্মচারী যদি নিয়মিতকরণ করা হয়, সেটা রাজ্য সরকার কি ইচ্ছাকৃত করেছে? উত্তরটা হবে না। সুপ্রিম কোর্ট থেকে বলেছে তাই করেছে। এসপিওদের বেতন 7-8 হাজার থেকে 12,000 টাকা করেছে, রাজ্য সরকার ইচ্ছাকৃত করেছে? না। হাইকোর্টে রাজ্য সরকারকে বলেছে ন্যূনতম একটা স্যালারি স্ট্রাকচার রেডি করতে, তাই রাজ্য সরকার করেছে। রাজ্য সরকার যদি প্রথমেই ফিক্সড পে তুলে দিত, প্রথমেই এসপিওদের নিয়মিতন করে দিত, প্রথমেই এমএসসিপি যে বঞ্চনা হচ্ছে তা সংশোধন করে দিত, তাহলে বলা যেত রাজ্য সরকার নিজে ইচ্ছাকৃত কর্মচারী কল্যাণী কাজগুলি করেছে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ভালো ডিসিশন ত্রিপুরা হাইকোর্ট থেকে এসেছে। হাইকোর্টের যে রায় তার উপর ভিত্তি করে রাজ্য সরকার যুগান্তকারী সিদ্ধান্তগুলো নিচ্ছে। উচ্চ আদালতে জয়ের যে মামলাটা ছিল সেটা ছিল এমএসসিপি মামলা। 14 আগস্ট যার শুনানি ছিল। এমএসসিপি মামলায় কী ছিল, 10 বছর, 17 বছর ও 25 বছর এই তিনটি চাকরি জীবনে এই তিনটি এমএসসিপি বা ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন লেভেল চেঞ্জের সুবিধা দেওয়া হতো কর্মচারীদের। 10 বছর পরে গেলে একটা ইনক্রিমেন্ট, 17 বছর পরে গেলে আরেকটা ইনক্রিমেন্ট, 25 বছর পরে গেলে আরেকটা ইনক্রিমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা বাদে অন্যান্য রাজ্যে বা আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শুধুমাত্র একটা ইনক্রিমেন্ট পায় না, একটা ইনক্রিমেন্টের সাথে সাথে লেভেলটা চেঞ্জ হয় বা গেট পেটা চেঞ্জ হয়। কেউ 2200 থাকলে 2400 যায়, কেউ 2400 থাকলে 2800 যায়, কেউ 2800 থাকলে 4200 যায়। একমাত্র ত্রিপুরার যে বিগত বামফ্রন্ট সরকার, তারা এমএসসিবিতে এই টার্মস কন্ডিশনটা উঠিয়ে দিয়েছে এবং বলেছে না, লেভেল চেঞ্জ করা যাবে না, শুধু একটা ইনক্রিমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে, যেটা 2018 সালে এসে বর্তমান সরকার অ্যাকসেপ্ট করেছে। এবং বিগত সরকারের যে কর্মচারী বঞ্চনাটা ছিল, বিশেষ করে ওই লেভেল চেঞ্জ না করা, গ্রেডেশন না দেওয়া, ফিক্সড পে উইথড্র না করা, সেগুলি রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছে। এবং কাগজপত্রে বামপন্থ সরকারের যে রিপোর্টটা ছিল সেটাকে যুগান্তকারী রিপোর্ট হিসাবে কার্যকর করেছে। এখন এই এমএসসিপি তো একটা কোশ্চেন মার্ক ছিল, কেউ যদি জুলাই মাসে যদি এমএসসিপির সুবিধা পেত, তাহলে জুলাই মাসে তো একটা বছরে একটা ইনক্রিমেন্ট ছিল, তখন ইনক্রিমেন্টটা পিছিয়ে জানুয়ারি মাসে চলে যেত। অর্থাৎ এমএসসিপি আর ইয়ারলি ইনক্রিমেন্ট দুটো একসাথে দেওয়ার অপশান ছিল না। একটা যদি ফিনান্স ইনক্রিমেন্ট দেওয়া হতো, এমএসসিপি তো 10 বছর দিতেই হবে, তাহলে
এর 6 মাসের মধ্যে বা 6 মাস পরে আরেকটা ইনক্রিমেন্টের ব্যবস্থাপনা করা হতো। 6 মাস পিছিয়ে যেত কর্মচারীরা, তখনই অপশন ফর্মের ব্যবস্থাপনা করা হয়েছে। তখন বলা হয়েছে না, কেউ যদি জুন মাসে এমএসিপি পায়, জুলাই ইনক্রিমেন্ট পাবে। কেউ যদি জুলাই মাসে ইনক্রিমেন্ট পায়, আগস্ট মাসে এমএসিপি হলে আগস্ট মাসে এমএসিপি পাবে। অর্থাৎ এমএসিপির সাথে ইনক্রিমেন্টের কোনো তুলনা হয় না। এমএসিপি 10 বছর, 17 বছর, 25 বছর সময় পাবে। আর ইনক্রিমেন্ট ইয়ারলি যে টাইমে পাও সেই টাইমে পাবে। কিন্তু দেখা গেছে অনেক কর্মচারীরা সেই অপশন ফর্মটা নিতে পারেনি। অনেক কর্মচারীরা একটা ইনক্রিমেন্ট পিছিয়ে গিয়েছিল। সেই সমস্ত কর্মচারীদের আবার সুযোগ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, এবং ত্রিপুরা হাইকোর্টের সিদ্ধান্তে রাজ্য সরকার এই মেমোরেন্ডামটা ইস্যু করেছে। এখন আপনাদের অপশন ফর্মের যে টার্মস কন্ডিশনটা, আপনারা যে অফিসে আছেন সেই অফিসের ডিডিওর কাছে, সেই অফিসের বড়বাবু ডিডিও যারা আছেন ওনাদের কাছে অপশন ফর্ম থাকবে। সেখানে আপনার অপশন ফর্মটা এক্সারসাইজ করতে পারেন। সেটা সার্ভিস বুকে উঠবে। আপনার সার্ভিস বুকে যদি আপনি 2023 সালে না নিয়ে থাকেন, 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত আপনার এরিয়ার হিসাবে আসবে। এবং আপনি ইনক্রিমেন্ট যদি এমএসিবি পেয়েছেন 2023 সালে জুলাই মাসে, ইনক্রিমেন্ট পেয়েছেন জানুয়ারিতে, 6 মাস পিছিয়ে গেছে, আপনার ইনক্রিমেন্টটা জানুয়ারি থেকে আবার আগে জুলাই নিয়ে আসা হবে। অর্থাৎ 6 মাস এগিয়ে আসবেন। আপনার 6 মাস এগিয়ে আসাতে কী হবে, আপনার স্যালারিটা বৃদ্ধি পাবে, এবং ওই যে পার্টিকুলার সময়টা থেকে আজ পর্যন্ত যে এরিয়ারটা, সেই এরিয়ারটা আপনারা পাবেন। বিশাল বড় এরিয়ার পাবেন, সেটা বিরাট বড় প্রাপ্য। তবে এমএসিপি নিয়ে হাইকোর্ট যদি আরেকটা যুগান্তকারী সিদ্ধান্ত দেয় বা দিতে পারে, যেটা সম্ভাবনা আছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন, লেভেল চেঞ্জ, গ্রেড পে চেঞ্জ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাই বা স্টেট গভর্নমেন্টের কর্মচারী পাই। আমি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে জয়েন করলাম 2200 গ্রেড পেতে। আমি আমার 25-30 বছর সার্ভিস করে নিয়েছি, কিন্তু এমএসসিবিতে লেভেল চেঞ্জ হচ্ছে না বলে বা প্রমোশনাল পোস্ট নেই বলে আমি 2200তেই চাকরিতে চলে যাবো, এরকম তো নয়। 10 বছর পর 2200 থেকে আমি 2400 গেলাম, 17 বছর 2400 থেকে 2800 গেলাম, 25 বছর পর 250 গেট পেতে আমি 4200 গেট পেতে পারলাম। বা লেভেল যদি আমরা ধরি 7 থেকে 8-এ গেলাম, 8 থেকে 9-এ গেলাম, 9 থেকে 10-এ গেলাম। এটা অ্যাকচুয়ালি রুলস রেগুলেশন কেন্দ্রীয় সরকার বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের। কিন্তু বিগত সরকার এই বঞ্চনা তৈরি করে দিয়েছে, বর্তমান সরকার বঞ্চনা নিয়ে যাচ্ছে। যাই হোক, হাইকোর্টের এই জয় বা হাইকোর্টের এই কেসের ফলে শুধু যারা কেস করছে তারা জয়ী হবে না, ম্যাক্সিমাম সংখ্যক ত্রিপুরা সরকারের কর্মচারী জয়ী হবে। এবং ত্রিপুরা সরকার বাধ্য হয়েছে এই নোটিফিকেশনটা ইস্যু করতে। হাইকোর্টে যে কেসটা উঠেছে তার ঠিক একদিন আগে, কারণ ত্রিপুরা সরকার বুঝতে পেরেছে যে এমএসিপি বঞ্চনা এইভাবে আর টিকিয়ে রাখা যাবে না। আরেকটি মামলা যেটা উঠে এসেছে, স্বজন পোষণ বা অর্থের বিনিময়ে চাকরি। আশা হলিক্রসে দীনদয়াল যে উপাধ্যায় DDU-GKY 2.0 প্রজেক্টে কিছু গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগ করার একটা বিজ্ঞাপন এসেছিল। সেখানে প্রজেক্ট হেড, মিসেলেনিয়াস হেড, কিউ টিম হেড, ডোমেন ট্রেনার, ইংলিশ সফট স্কিলস ট্রেনার, আইটি ট্রেনার, পোস্ট প্লেসমেন্ট ট্রেকিং ট্রেনার, মোবিলস, এই 8 ধরনের ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছিল। বলা হয়েছিল 20 তারিখের মধ্যে যাতে সবাই সিভি জমা দেয়। সেই মোতাবেক সবাই সিভি যার যার মতো করে জমা দিচ্ছে। 22 আগস্ট বলা হয়েছিল ইন্টারভিউ হবে। অ্যাড্রেস হলো আশা হলিক্রস, দমদমিয়া, লেম্বুচড়া, ওয়েস্ট ত্রিপুরা। অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল, ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কি আদৌ চাকরি পাবে, নাকি আগে থেকে তৈরি হয়েছিল এই তালিকা? এই নিয়ে কিন্তু একটা গুরুত্ব অভিযোগ উঠে এসেছে। এখানে বলা হয়েছে সাক্ষাৎকার এখনও হয়নি, ইন্টারভিউ এখনও হয়নি, আবেদন গ্রহণের শেষ তারিখ এখনও পেরোনি, অথচ নির্বাচিত তালিকার নাকি প্রস্তুত। DDU-GKY প্রজেক্ট 2.0 অধীনে আশা হলিক্রসের নিয়োগ প্রক্রিয়া ঘিরে এমন বিস্ফোরক অভিযোগ আসতেই প্রশ্নের জট উঠেছে। আগামী 22 আগস্ট সাক্ষাৎকারের কি সত্যি যোগ্যতা বা মেধা যাচাইয়ের প্রক্রিয়া, নাকি আগে থেকে পছন্দ করা প্রার্থীদের নিয়োগের বৈধতার আবরণ দেওয়ার আনুষ্ঠানিকতা? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কথিত বিশ্বস্ত সূত্রে এই দাবি কেন্দ্র করে এখন গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিয়ে গুরুত্ব প্রশ্ন রয়েছে। অভিযোগ আরও গুরুতর। সূত্রের দাবি, নিয়োগের জন্য পছন্দের প্রার্থীদের তালিকা ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। সেখানে একটা বিশেষ সম্পদের এক তরুণী সহ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রসঙ্গ, আশা হলিক্রসের তরফে স্থানীয় সংবাদপত্রে 15 আগস্ট এই বিজ্ঞাপনটা দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির পোস্টে। এখানে অভিযোগের সবচেয়ে বিস্ফোরক দিকটি সামনে আসে।
বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে 15 আগস্ট, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 আগস্ট, ইন্টারভিউ 22 আগস্ট। কিন্তু একজন প্রার্থী বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন, নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার বিবরণ দেবেন, তারপর সাক্ষাৎকারে অংশ নেবেন। স্বাভাবিক প্রক্রিয়া তার পারফরমেন্সের ভিত্তিতে মূল্যায়ন করার কথা। কিন্তু যদি অভিযোগ অনুযায়ী ফলাফল একটা অংশ আগে থেকেই নির্ধারিত থাকে, তাহলে সেই প্রক্রিয়াটি প্রশ্নের মুখে পড়ে। তখন প্রশ্ন উঠে আবেদন কেন নেওয়া হচ্ছে, সাক্ষাৎকার কেন নেওয়া হচ্ছে, মূল্যায়ন কেন করা হচ্ছে, শুধু কাগজপত্র তৈরি করে নিয়োগ প্রক্রিয়াটা কেন শেষ করা হয়নি, এত স্বচ্ছতা কোথায় থেকে আসলো। আর এখনও সরাসরি প্রশ্নের মুখে পড়ছে আশাবলী ক্রুজের কর্তৃপক্ষ এবং সংস্থার ডাইরেক্টর রোপার্ট মাথার্স। তাদের কাছে এখন স্পষ্ট ব্যাখ্যা করা স্বাভাবিক। আগামী 22 আগস্ট 2026 তারিখে সাক্ষাৎকার আগে কীভাবে এবং কিসের ভিত্তিতে কোনো প্রার্থীকে নির্বাচিত বা অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন শেষ হওয়ার আগে কীভাবে কোনো প্রার্থীর চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করা সম্ভব হলো। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো DDU-GKI কোনো সাধারণ বেসরকারি চাকরি প্রকল্প নয়, এটি গ্রামীণ যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত একটি সরকারি প্রকল্প। ফলে এই প্রকল্পের আওতায় নিয়োগপত্র সংস্থার কাছ থেকে স্বচ্ছতা, ন্যায্যতা, নথিভুক্ত মূল্যায়ন এবং জবাবদিহির মান আরও কঠোর হওয়া উচিত ছিল। প্রকল্পের সঙ্গে সরকারি অর্থ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যুবকদের কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় নিয়োগের পক্ষপাতে অভিযোগ উঠল। তা শুধু চাকরি প্রার্থীদের ক্ষোভের বিষয় থাকে না, প্রকল্পের বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু কোশ্চেন থেকে থাকে। অর্থাৎ এখানে স্বচ্ছতা অগ্নিপরীক্ষায় সংশ্লিষ্ট সংস্থায় ফেল করেছে। নিয়োগকে প্রক্রিয়াকে সন্দেহমুক্ত করতে কয়টা বিষয় অবলম্বন প্রকাশ করা উচিত। আবেদনকারী পূর্ণ তালিকা, প্রত্যেক পদের যোগ্যতার মাপদণ্ড। এখানে কিন্তু প্রত্যেকটা পদ যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু বলা হয়নি। সেটা এখানে মানে হাইড করে রাখা হয়েছে, যাতে নিজের পছন্দমতো তালিকা তৈরি করা যায়। অ্যাটলিস্ট কোন পদে কী কোয়ালিফিকেশন সেটা অবশ্যই জানিয়ে দেওয়ার প্রয়োজন বা দক্ষতা ছিল। সাক্ষাৎকারে কত যারা বসবে, সাক্ষাৎকারের নম্বর, চূড়ান্ত নির্বাচনের কারণ পছন্দের প্রার্থী আগে থেকে ঠিক করা নেই, কথা শুধু মুখে বললেই হবে না, নিয়োগের নথি সেটা প্রমাণ করবে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াকে যদি আশাবলীর যদি স্বচ্ছতার যদি ছবি তৈরি করতে চায়, তাহলে কোন পদে কী যোগ্যতা ভিত্তিতে কারা কারা ইন্টারভিউ দিয়েছে, সবাই ইন্টারভিউতে কত মার্কস পেয়েছে, যাতে তার একটা সুষ্ঠু মেরিট লিস্ট প্রকাশ করা হয়, যাতে বেকার চাকরি সে ভাই বোনদের সাথে যাতে প্রতারণা যে হচ্ছে না, তা যাতে বেকার চাকরি সে ভাই বোনরা বুঝতে পারে, এবং ভবিষ্যতে এমন কোনো সংস্থা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করার আগে যাতে এই ধরনের কোনো প্রতারণা না করে, সেটাও জবাবদিহি কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে। এবং সরকারকে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, সরকার অবশ্যই তদারকি করা দরকার। যেহেতু সরকারি প্রজেক্ট বা সরকারি প্রকল্পে পুরো নিয়োগ প্রক্রিয়াটা চলবে বা হবে, তাহলে কেনই তারা নিজের পছন্দের প্রার্থীদের আগে থেকেই সিলেক্ট করে রাখবে। যদি পছন্দের প্রার্থীকে আগে থেকে সিলেক্ট করে রাখাই হতো, তাহলে কি ইন্টারভিউটা কেনই নেওয়া হচ্ছে? অর্থাৎ আইনি বৈধতা পাওয়ার জন্য কি পুরো জোর বা জোড়াতালি চলছে, সেটা কিন্তু কোশ্চেন থেকেই থাকে। ধন্যবাদ।